বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলের একদম এমন কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো হুবহু কমন আসবে। একটা যেমন সে বিষয়, আর একটা যে বিষয় তোমাদের সামনে বলবো সেটা অবাক করা বিষয় হলেও একদম বাস্তব। যারা একটা দিন পড়ার সময় পাবে, একদম পুরো একটা দিন, তারা ভূগোলে 60% ক্রস করবে সারা বছর না পড়লেও। ঠিক যে কটা কথা বলবো সে কটা কথা মন দিয়ে শুনতে হবে, বুঝে শুনে উত্তর করতে হবে। বোঝা গেল? তো আমি আর সময় নষ্ট করবো না, সরাসরি মূল বিষয়ে আমি প্রবেশ করব। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখো, তোমারই উপকার হবে। চলে আসো মূল আলোচনায়। প্রথম যে বিষয়টা আমি আলোচনা রাখছি আজকে, একদিনে 60 মার্ক কীভাবে পাবো, প্রথম টিপসে আমরা চলে যাই। প্রথমে আমাদের এমসিকিউ আছে। এমসিকিউ দেখো, নতুন করে পড়ার কিছু নেই, নতুন করে বোঝার কিছু নেই, কারণ এমসিকিউ সারা বছরের প্ল্যান। আর যারা টেস্ট পেপার সলভ করেছো তারা সত্যিই এমসিকিউ ভালো পারবে। তবে যারা সারা বছর পড়োনি তাদের তো আর কিছু করার নেই। বেশিরভাগ ছাত্রছাত্রীরা এবং সারা বছর যেভাবে তোমাদেরকে ভূগোল আমি একের পর এক শিখিয়েছি, একের পর এক মক টেস্ট নিয়েছি, একের পর এক অধ্যায়ভিত্তিক নোটস দিয়েছি, তাতে করে এমসিকিউ বাধার কথা নয়। এবার কিছু কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা সমস্ত কিছুই মানে উড়িয়ে দিয়েছো, কোনো কিছুকেই গ্রাহ্য দেওয়ানি, বা সারা বছর পড়াশোনা করনি, বা প্রচুর ফ্রি ফায়ারের চাপ ছিল যে কারণে পড়ার সময় পাওনি। তাদের জন্য বলে রাখি, অন্তত 5টা করার চেষ্টা করো। অন্তত বাবা মার মুখের চেহারাটা একদম মানে ঝলসে দিও না ফেল করে। অনেক ফেলুরা আছে না, তারা কিন্তু বাবা মাদের মানে সমস্ত আশা আকাঙ্ক্ষা সব ধ্বংস করে দেয়। এটাই হলো মূল কথা। তো চলো, অন্তত সেই ধ্বংসটা না করে কিভাবে বাঁচবে সেই টিপসটা দিচ্ছি, একটু মেনটেন করো। প্রথম কথা, দেখো পরীক্ষার হলে একটু বুঝে করার চেষ্টা করো, একটু সময় দিয়ে করার চেষ্টা করো, দেখবে কিছু উত্তর নিজে থেকে পারবে। একদম বেসিক্যালি মনে রাখবে, কিছু উত্তর নিজে থেকেই পারবে। যেমন প্রথম প্রশ্ন এমসিকিউতে অপশান থাকবে আরোহণ, অবরোহণ, পর্যায়ন। এই তিনটের মধ্যে একটা উত্তর হবে। উচ্চতা বৃদ্ধি হলে আরোহণ, উচ্চতা কম হলে অবরোহণ, আর যদি সামঞ্জস্য বিধান হয় পর্যায়ন। তিনটে শব্দের মধ্যে একটা উত্তর, 1 মার্ক বলেই দিলাম। যদি প্রশ্ন থাকে উচ্চতা বৃদ্ধি তাহলে হবে আরোহণ, যদি থাকে উচ্চতা হ্রাস তাহলে হবে অবরোহণ, যদি থাকে সামঞ্জস্য বিধান তাহলে হবে পর্যায়ন। এই তিনটের মধ্যে একটা উত্তর, 1 মার্ক। তো এরকমভাবে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো তো ধরে নেওয়া যায়। যাই হোক, আমি এখন অত ডিটেলস আলোচনার মধ্যে যাচ্ছি না। তো এমসিকিউ চেষ্টা করবে, এবং যদি অ্যাটলিস্ট না পারো কোনো পয়েন্ট ফাঁকা রাখবে না, ন্যূনতম এ দাগ বা সি দাগ দিয়ে আসবে। কি বললাম বোঝা গেল? প্রত্যেকটাতে এ বা সি, যদি এ দাগাও সব এ দাগাবে যে কটা পারলে না, যদি না পারো সব সি দাগাবে, যে কোনো একটা এ অথবা সি। তাহলেও দেখবে যে 4-5টা প্রশ্ন অটোমেটিক্যালি একা একা হয়ে যাবে। আমি আর ভেতরে গেলাম না। শুদ্ধ অশুদ্ধ 6টা করতে হবে। তো সেক্ষেত্রেও তোমাদের বলবো, যদি না জানা থাকে, যদি না পারো, নিজে তো একটা দুটো পারবে আশা রাখি, আর যে কটা জানবে না সমস্তগুলো শুদ্ধ বা সমস্তগুলো অশুদ্ধ লিখবে। হলো। নেক্সট, শূন্যস্থান। আশা করি কিছু শূন্যস্থান পারবে, কারণ খুব সহজ টাইপেরই প্রশ্ন হয়। শূন্যস্থান খুব বেশি একটা কঠিন হয় না, দুটো তিনটে এমনি হল ম্যানেজমেন্টে তোমার পেরে যাবে। নেক্সট, এসএ কিউ। এসএ কিউ এর কোশ্চেন, এই যে আমি এখানে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো এর মধ্যেই এসএ কিউ তোমার 3-4টে এসএ কিউ তুমি ইজিলি কমন পেয়ে যাবে। আমি আসছি মূল আলোচনায়। নেক্সট, একটা ভূগোলের নম্বর পাওয়ার মূল চাবিকাঠি, যেটা ডান স্তম্ভ আর বাম স্তম্ভ, এতে কিন্তু 4-এ 4 পাওয়া যায়। ডান দিকের আর বাদিকের দিক তাকালেই বোঝা যায় কোনটার সঙ্গে কোনটা মিল হবে, কারণ এমন এমন অপশান দেয় 4টে চ্যাপ্টার থেকে 4টে অপশান চলে আসে। অতএব সেক্ষেত্রে দেখলে কিন্তু একদম বোঝা যায় এই 4-এর মধ্যে 4 পাওয়াটা কোনো ব্যাপারই না। তো এই যে শর্ট টাইপের প্রশ্ন, যেখানে ফুল মার্কস পাবে ভালো ছাত্রছাত্রীরা, এবং 100তে 100 পাওয়া যায় ভূগোলে, কিন্তু যারা পড়াশোনা করনি তারা অন্তত এই ন্যূনতম মার্কসগুলো কিন্তু ক্যারি হয়ে যাবে, নিজেরাও টের পাবে না। পরীক্ষার হলে এই মার্কসগুলো কিন্তু নিজেদের চলে আসবে। যে টিপসগুলো বললাম আর যেটুকু পারো নিজে থেকে করার চেষ্টা করবে, দেখবে অটোমেটিক্যালি এই নম্বরগুলো কোথা দিয়ে চলে আসবে নিজেও বুঝতে পারবে না। শুধু ক্রিজে টিকে থাকো, অর্থাৎ পরীক্ষা হল ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখো। এবার আসো পরবর্তী আলোচনায়। দেখো 2 মার্কের প্রশ্ন আমাদের 6টা লিখতে হয়। 2 মার্কের প্রশ্ন 6টা লিখতে হয়। আমি এখানে কয়েকটা 2 মার্কের কোশ্চেন দিয়েছি, 2-3টে চ্যাপ্টারের প্রশ্ন আমি দিইনি। কেন দিইনি তার কারণ দেখো, হিমশৈল, শৈবাল সাগর, মগ্নচড়া, সারাসারির বান, অ্যাপোজি, সিজিগি, পেরিজি, এই কটা সংজ্ঞা পড়লে একটা সংজ্ঞা পাবো, 2 মার্ক কমন পেলাম। 4R, কঠিন, তরল, গ্যাসীয় এবং জৈব বজ্রের সংজ্ঞা, ইউট্রোফিকেশন, ফ্লাই অ্যাশ, ই বজ্র এবং স্ক্রাবার, এই কটা সংজ্ঞা পড়লে আরও 2 পাবো, গেল। আচ্ছা, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, উপগ্রহ চিত্র, সানসিনক্রোনাস উপগ্রহ, জি স্টেশনারি উপগ্রহ, পিক্সেল এবং সেন্সর, এ কটা পড়লে আরও একটা 2 মার্ক কমন পাবো। ফিয়র্ড, ঝুলন্ত উপত্যকা, মরুদ্যান, বার্গস্ক্রুন্ড, নদীগ্রাস, ষষ্ঠঘাতের সূত্র, লোয়েস এবং মরুকরণ, এ কটা পড়লে আর একটা 2 মার্কের প্রশ্ন কমন পাবো। একদম বলে বলে দিচ্ছি আমি। এই যে 4টে 2 মার্কের কোশ্চেন আমাকে লিখতে হবে কটা? 6টা। আমি আর দুটো দিনই, কেন বলো তো? আর দুটোর জন্য অনেক পড়তে হয়, বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে অনেক অনেক পড়তে হয়। আর বহির্জাত প্রক্রিয়ারও আরেকটা পার্ট রয়েছে, যে পার্টটা থেকে আমি প্রশ্নগুলো দিইনি। এই ভারত থেকে আমি যে প্রশ্নগুলো দিইনি আমি,
বায়ুমণ্ডল আর ভারত থেকে, কারণ ওই পার্টের পড়ার জন্য অনেক প্রশ্ন পড়তে, আমি ওই পার্ট দুটোকে অ্যাভয়েড করে দিয়েছি। তো এই চারটে অন্তত পড়ার চেষ্টা করো। এই 8 মার্কের মধ্যে তুমি যদি লিখতে পারো অন্তত 6 মার্ক কিন্তু নর্মালি পাবে, এখানে খুব বেশি নেই, একবার দুবার রিডিং পড়লেই সে পারে। নেক্সট এবার আসো 3 মার্কের প্রশ্ন। 3 মার্কের প্রশ্ন 4টে লিখতে হয়, আমি এখানে 3টে লেখার জন্য টিপস দিচ্ছি। প্রথম প্রশ্ন, ভূবৈচিত্র্যসূচক মানচিত্র উপগ্রহ চিত্রের পার্থক্য, উপগ্রহ চিত্রের ব্যবহার সুবিধা, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সিরিজগুলো কি কি এবং সিরিজ এবং স্কেলগুলো কি কি, এই কটা পড়লে একটা 3 মার্কের কোশ্চেন কমন পাবে। নেক্সট 4R টিকা, এখানে কিন্তু আমি 4R দিয়েছি, এখানেও 4R দিয়েছি। এইটা হচ্ছে 4R এর মধ্যে যে পার্টগুলো হয়, পৃথকীকরণ, ভরাটকরণ, এই ছোট্ট ভরাটকরণ কি, এরকম একটা প্রশ্ন দিয়ে দিল। কি বললাম বোঝা গেল? সেই জন্য আমি একবারে 4R দিয়েছি। যাই হোক, এখানেও 4R, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, পরিবেশের উপর বজ্রের প্রভাব, এই কটা পড়লে আরও একটা 3 পাবো। নেক্সট, নিউফাউন্ডল্যান্ড কুয়াশাচ্ছন্ন কেন, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া কুয়াশাচ্ছন্ন, নিউফাউন্ডল্যান্ডের উপকূল কুয়াশাচ্ছন্ন কেন, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া মৎস্য চাষের উপযুক্ত কেন, ঠিক আছে। তারপরে প্রতি স্থানে দুবার জোয়ার দুবার ভাটা হয় কেন, আর দুটো মুখ্য জলের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, এ কটা পড়লে একটা 3 পাবে। মানে এর থেকে আর কি বলতে পারি। তাহলে এই জায়গা থেকে আরও 3টে প্রশ্ন, আমি একটা কোশ্চেন বাদ দিলাম, কারণ বায়ুমণ্ডলের পার্টটা আমি টোটালি বাদ দিয়ে দিয়েছি, আরও অনেকগুলো পার্ট আমি বাদ দিয়ে দিয়েছি, ভারতের টোটাল পার্ট বাদ দিয়ে দিয়েছি। তাও আমি 3টে প্রশ্ন যদি আমি লিখতে পারি 3 মার্কের, ন্যূনতম আমি 8 পাবো 9 মার্কের মধ্যে। এবার আসো যেটা আমার নম্বরের ভান্ডার, পরিষ্কার কথা, যেখানে 20-র মধ্যে আমি 20 পাবো। কি প্রশ্ন? 5 মার্কের প্রশ্ন। প্রথমটা বায়ু ও হিমবাহের কয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, দ্বিতীয়টা হিমবাহ ও জলধারার মৃত কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, আর জোয়ার ভাটার কারণ ও ফলাফল, এই 3টে প্রশ্ন পাবো। 2টো প্রশ্ন লিখবো 10 মার্ক। আঞ্চলিক ভূগোল থেকে পূর্ব পশ্চিম উপকূলের পার্থক্য, পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, নগরায়নের কারণ ও সমস্যা, চা কফি বা গম চাষের অনুকূল পরিবেশ, এই কটা পড়বো, আরও 2টো কমন পাবো। তাহলে এই হয়ে গেল আমার 10, 10, 20 মার্ক। এই 20-র মধ্যে আমি পাবো ন্যূনতম 18। আর একটা কথা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ম্যাপ পয়েন্টিং। আমি 2 দিন আগে একটা ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন দিয়েছিলাম, সেখানে মাত্র কয়েকটা ম্যাপ পয়েন্টিং আমি তোমাদের জন্য তুলে ধরেছিলাম। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেই ম্যাপ পয়েন্টিংটা একটু দেখে নেবেন। ন্যূনতম 6-7 মার্ক কিন্তু পেয়ে যাবে একদম, মানে সব কটা করতে পারলে তো 10-এ 10 পাবে। আমি বলছি যদি মনে নাও থাকে, তাও তুমি ওখান থেকে 7-8টা এমনিই তোমার মনে পড়ে যাবে প্রশ্ন দেখলেই। কারণ একটা নদী আসবে, একটা পর্বত আসবে, এগুলো তো আমরা জানি যে সেখানে ধরো 4-5টা পর্বত দেওয়া রয়েছে, 3-4টে নদী দেওয়া রয়েছে, মানে এরকম, এর থেকে সহজে আর কিছু সম্ভব না। তো সেইগুলো যদি একটু মনে রাখার চেষ্টা করো, তাহলে অন্তত 6-7 নম্বর পেয়ে যাবে। তাহলে স্বাভাবিকভাবে এই ম্যাপ পয়েন্টিংয়ে 6-7 নম্বর পাবে। এই যে 5 মার্কের 2টো প্রশ্ন, সেই 2টো প্রশ্ন অন্তত 4টে প্রশ্নে 18 মার্ক পাবে। 3 মার্কের প্রশ্নে আমি হিসেব করে রেখেছি 8 মার্ক পাবে। তারপরে তোমার 2 মার্কের প্রশ্নে যদি একটা প্রশ্ন পড়ো, তাও ন্যূনতম 8-এর মধ্যে 6 মার্ক পাবে। আর এদিকে যে শর্টকাট মেথড আমি বললাম, এখান থেকে অন্তত 5 × 9, 12, 13, 14, 15, 19 মার্ক তোমার রয়েছে। তাহলে আর ওদিকে তোমার প্রজেক্টে 9 রয়েছে। তাহলে এবার নর্মালি হিসেব করো তো, প্রজেক্টে 9, শর্টে আমি 19, বেশি আমি ধরিনি কিন্তু। 2 মার্কের কোশ্চেনে 6, আচ্ছা 3 মার্কের কোশ্চেনে 8, তারপরে তোমার 5 মার্কের কোশ্চেনে 18, আর তোমার ম্যাপ পয়েন্টিংয়ে 6। এবার তোমার কত যোগ করে কত হয় দেখো তো, 9, 9, 18 মানে হচ্ছে তোমার 28, আর তোমার 6 হচ্ছে 34, আর 8 হচ্ছে তোমার 42, আর 18 60, আর 6 66। মানে এর কম আসে না, এর কম আসে না। আমি আরও 6 মাইনাস করে দিলাম, তাহলে কত থাকলো? 60। বলো এবার, এ কটা পড়ে কি 60 পাওয়া যায়? এর থেকে কম পড়ে 60 পাওয়া সম্ভব? আর যে টিপসটা তোমাদের বললাম, ভালো করে মাথায় লেখো, ভালো করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে পরীক্ষা হলে যাও, 60 পাবে। প্রশ্ন সংখ্যা বেশি কিছু নেই, অনেক ভয় পেয়ে লাভ নেই। দেখলে অনেকটা মনে হচ্ছে, বইয়ের সঙ্গে একটু মিলিয়ে দেখো, একদম সহজ সহজ প্রশ্নগুলো দিয়েছি। বড় চ্যাপ্টার সব বাদ দিয়ে দিয়েছি, বড় চ্যাপ্টার। বায়ুমণ্ডল থেকে কোনো প্রশ্নই দিইনি তোমাদের, ভারতের একটা পার্টের থেকে কোনো প্রশ্ন দিইনি তোমাদের, বুঝতে পারছো? তাহলে কত পরিমাণ ইজি প্রশ্ন এখানে রয়েছে। জাস্ট এই কটা পড়লেই তোমার এই লেভেলটা চলে আসে অটোমেটিক। তার সঙ্গে যদি তুমি শর্টগুলো পারো, তাহলে 80% ক্রস হয়ে যাবে। এটুকু বলে রাখলাম। এটাকেই বলা হয় পরীক্ষার আগের দিনের প্রিপারেশন। আর এই প্রশ্নগুলো পড়ো, একদিনে 60 পেয়ে একটু দেখাও তো, এসে কমেন্ট করো, স্যার আপনার কথা শুনে আমি একদিন পড়েছিলাম 60 পেয়েছি, এরকম একটা কমেন্ট দেখলে আমি সার্থক হয়ে যাবো। আর কিচ্ছু আমার লাগবে না। ধন্যবাদ, শেষ করলাম। ভালো থেকো, ভালো পরীক্ষা দিও।